দ্রুত কমছে গ্যাসের মজুত ও উৎপাদন, চ্যালেঞ্জের মুখে জ্বালানি নিরাপত্তা, সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিল্প কারখানা। রাজবাড়ীতে তেলবাহী ওয়াগনের চাপায় বাস, অটোরিকশা ও মাহেন্দ্র, নিহত 1, 3 জনের অবস্থা আশঙ্কাজনক। নতুন করে ক্রীড়ার প্রথম আসরের সমাপনী আজ আর্মি স্টেডিয়ামে। বিজয়ীদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 7টার খবরে। শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি ইপসিতা জামান। গ্যাসের মজুত ও উৎপাদন দ্রুত কমে যাওয়ায় দেশের জ্বালানি নিরাপত্তা নতুন চ্যালেঞ্জের মুখে। চাহিদা মেটাতে এলএনজি আমদানিতে সরকারের বাড়ছে ভর্তুকি ও বৈদেশিক মুদ্রার চাপ। অন্যদিকে গ্যাস সংকটে শিল্প উৎপাদন, নতুন বিনিয়োগ ও রপ্তানি কার্যক্রম ক্ষতির মুখে। অলস পড়ে আছে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল ও শিল্পাঞ্চলে অন্তত 35,000 কোটি টাকার বিনিয়োগ। উৎপাদনে থাকা শিল্প ও সক্ষমতার পুরোটা আসছে না এ কাজে। খাত সংশ্লিষ্টদের মতে গ্যাসের এই সংকট সামগ্রিক অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেলোয়ার হোসেন দেলোয়ারের রিপোর্ট। দেশে কমেছে গ্যাসের মজুদ ও উৎপাদন। এলএনজিতে নির্ভরতায় বাড়ছে সরকারের ব্যয় ও ভর্তুকি, যার প্রভাব পড়ছে শিল্প খাত সহ সামগ্রিক অর্থনীতিতে। পেট্রোবাংলার হিসেবে 2019-20 অর্থ বছরে দেশে মোট গ্যাসের মজুদ ছিল 12.26 ট্রিলিয়ন ঘনফুট। 2024-25 অর্থ বছরে তা কমে হয় 8.15 টিসিএফে। অন্যদিকে দেশে বর্তমানে গ্যাস ক্ষেত্র রয়েছে 29টি। এর মধ্যে উৎপাদনে থাকা 20টির সক্ষমতা কমে দাঁড়িয়েছে প্রায় 58 টিসিএফে। তবে 4টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হলেও আনা যায়নি উৎপাদনে, বাকি 5টি পরিত্যক্ত। বর্তমানে মোট বিদ্যুৎ উৎপাদনে 55% গ্যাস ব্যবহার হয়। এছাড়া শিল্প খাতে 23%, গৃহস্থলিতে 10%, সিএনজিতে 4% এবং অন্যান্য খাতে ব্যবহার হয় 8%। অন্যদিকে শিল্পে গ্যাস সংযোগ পেতে বিতরণ কোম্পানিগুলোর কাছে আবেদন জমা আছে প্রায় 2000, যাদের মধ্যে সংযোগ ফি পরিশোধ করেও 4-5 বছর ধরে অপেক্ষায় অন্তত 550টি শিল্প প্রতিষ্ঠান। গ্যাসের প্রেশার থাকে না, যেটার কারণে আমাদের কিন্তু প্রোডাকশন কিন্তু ব্যাহত হয় এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের কস্টও কিন্তু বেড়ে যায়, ইনক্রিজ হয়ে যায়। দেশে দৈনিক গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট। দেশীয় উৎপাদন কমায় 110 কোটি ঘনফুট গ্যাস আমদানির পরও ঘাটতি থাকে 115 কোটি ঘনফুট গ্যাস। চলতি অর্থ বছরের মধ্যে 50টি কূপ খননের পরিকল্পনা রয়েছে পেট্রোবাংলার, যার মধ্যে 31টি পুরনো কূপ সংস্কারে দেয়া হয়েছে অগ্রাধিকার। 2028 সালের মধ্যে কূপের সংখ্যা বেড়ে দাঁড়াবে 100টিতে। বিপিসি, তিতাস এই সমস্ত কোম্পানি করে সেটা বিদ্যুৎ খাতে, জ্বালানি খাতে, কয়লা খাতে একটা দুর্নীতিগত প্রতিষ্ঠানে পরিণত করে ফেলেছে এবং সরকার এই সমস্ত প্রতিষ্ঠানের মাধ্যমে অস্বাভাবিক মুনাফা করছে। বর্তমানে দেশে গ্যাস সরবরাহের প্রায় 30% পূরণ করে এলএনজি। চলতি অর্থ বছরে এলএনজি আমদানিতে ব্যয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 51,000 কোটি টাকা। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। দিনকে দিন আরও তীব্র হচ্ছে গ্যাস সংকট, যার সরাসরি প্রভাব পড়ছে সড়ক পরিবহনে। দিনের সবচেয়ে ব্যস্ত সময় গাড়ি চালাতে পারছেন না হাজারো সিএনজি চালক। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করেও মিলছে না গ্যাস। ফলে কমছে আয়, বাড়ছে অনিশ্চয়তা। সিএনজি চালিত অটোরিকশা চালিয়ে 6 সদস্যের সংসার চলে আবুল কালামের, কিন্তু কয়েকদিন ধরে গ্যাসের সংকট বিপাকে ফেলেছে তাকে। 3:30টার সময় সিরিয়াল দিছি, এখন তো বাজে 6টার উপরে বাজতেছে। আমরা পাম্পের মুখে আস্তে আস্তে পাম্প বন্ধ করে দিছে। এখন মনে করেন 4 ঘন্টা গাড়ি চালাইছি, হয়তো 1500 টাকা মারছি। এখন 1200 টাকা মালিকের গাড়ির জমা। এখন খামু কি, আমরা থাকবো কি বেলে কি করবো, এই চিন্তা তো বাঁচি না। রাজধানীর শ্যামলীতে 4 ঘন্টারও বেশি সময় অপেক্ষা করেও মেলেনি গ্যাস। এরপর স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় অপেক্ষাটা দীর্ঘ হয়েছে রাত পর্যন্ত। অন্য সিএনজি চালকদের অবস্থাও কম বেশি একই রকম। সিরিয়ালে স্যার পাই নাই গ্যাস, এখন তো গ্যাস শেষ। আমি তো গ্যাস না হলে গাড়ি চালাতে পারবো না। আমাদের দাবি 6টা থেকে 9টা পর্যন্ত পাম্প খোলা রাখতে হবে। ফিলিং স্টেশনে গ্যাসের জন্য অনেকটা সময় চলে যাচ্ছে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং নেটওয়ার্কের চালকদেরও, যার প্রভাব পড়েছে আয় উপার্জনে। খুব একটা সুখকর নয় সিএনজি নির্ভর প্রাইভেট কার চালকদের অভিজ্ঞতাও।
রাত 10টার সময় গেছি, ভোর 5টার সময় পাইছি। এই গ্যাস দিয়ে তো আর চলা যায় না, একটা ট্রিপ মারছি শেষ। আমি 3টার সময় সিরিয়াল দিছি কল্যাণপুরের ওই ব্রিজের নিচে থেকে। তা আমার ধারণা ছিল 6টা বাজে বন্ধ হয়ে যাবে, আমি 3 ঘন্টায় পাবো। ঠিক আছে, এখন যখন আমি কাছাকাছি মুখে চলে আসছি, এখন বন্ধ করে দিছে। সিএনজি স্টেশন ম্যানেজাররা বলছেন, যোগান কম থাকায় চাহিদা মতো গ্যাস দেওয়া যাচ্ছে না ভোক্তাদের। আগে যেভাবে ঢুকছিল তার থেকে একটু সংকট। কক্সবাজারের মহেশখালীতে ভাসমান দুটি এলএনজি টার্মিনালের একটিতে অগ্নিকাণ্ডের পর জাতীয় গ্রিডে কমে যায় গ্যাস সরবরাহ, যার প্রভাব পড়ে সিএনজি স্টেশনগুলোতে। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা। বিদায়ী সংবর্ধনা ছাড়া বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নীরবে বঙ্গভবন থেকে বেরিয়ে রাজধানীর গুলশানে নিজের বাসায় উঠেছেন তিনি। এদিকে প্রথম কর্মদিবসে জাতীয় স্মৃতিসৌধ ও জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন হাফিজউদ্দিন আহমদ। সকাল 11:40 সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর পরিদর্শক বইয়ে স্বাক্ষর করে স্মৃতিসৌধ ত্যাগ করেন হাফিজউদ্দিন। পরে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ায় অংশ নেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এদিকে পদত্যাগের 2 দিন পর সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নীরবে বঙ্গভবন ত্যাগ করেছেন। কোনো বিদায়ী সংবর্ধনা ছাড়াই বঙ্গভবন ছাড়তে হয় তাকে। বিদায়ের সময় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। বঙ্গভবন ছেড়ে তিনি গুলশানের নিজ বাসভবনে ওঠেন। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। শাহাবুদ্দিনকে নিয়ে এনসিপি ও কিছু রাজনৈতিক দলের অভিযোগ আমলে নেয়ার মতো কিছু দেখছে না সরকার। একথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে সব সুযোগ সুবিধা পাবেন শাহাবুদ্দিন। আগামী 6 মাস তার নিরাপত্তার দায়িত্বে থাকবে এসএসএফ পিজিআর। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির দায়িত্বে ইস্তফা দেওয়ার পর মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ কয়েকটি দল। সাহসিকতা ও প্রশংসনীয় কাজের জন্য সচিবালয়ে 9 পুলিশ সদস্যকে পুরস্কার প্রদান শেষে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান, মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে বিরোধীদের অভিযোগে আমলে নেওয়ার মতো কিছু দেখছে না সরকার। স্বৈরাচারের শেষ দিকে ইন্টারিম গভর্নমেন্টের পুরোটা এবং বর্তমান রাজনৈতিক সরকারের এই প্রায় 5-6 মাস এই সময় তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন এবং বিধিবিধান অনুযায়ী করেছেন। আমরা মাননীয় রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। এখন সেই সময়টায় সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড এবং ইমিউনিটি আছে তার। ফৌজদারি অপরাধ ইত্যাদির বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না। এর বহির্ভূত কোনো সময়ে যদি কোনো বক্তব্য কেউ দিয়ে থাকে, সেটা তাদের স্বাধীনতা আছে, দিতে পারবেন। তবে আমরা আমলে নেওয়ার মতো কোনো বিষয় এখানে দেখিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে সব সুযোগ সুবিধা পাবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। আগামী 6 মাস নিরাপত্তার জন্য থাকবে এসএসএফ পিজিআর। তার প্রোটেকশনের জন্য এসএসএফ পিজিআর সহ এটা 6 মাসের একটা বিধান আছে। সেটা 6 মাসের তিনি তাদের সুযোগ পাবেন, মানে প্রোটেকশনের সুযোগ পাবেন। লন্ডনে বসে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সাথে মোহাম্মদ শাহাবুদ্দিনের ফোন আলাপের কোনো তথ্য নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আজকালকার ইন্টারনেটের দুনিয়ায় লন্ডন যে কারোর সাথে কথা বলতে হয় না, তো এটা আমার কাছে অলিক মনে হয়। মতিঝিল মেট্রো রেল স্টেশনের নিচে পাওয়া ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস উদ্ধার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো বিশেষ ধর্মীয় উৎসবকে লক্ষ্য করে এ ঘটনা, এমন ধারণার ভিত্তি নেই, এটি কাকতালীয়ভাবে ওই দিন পাওয়া যায়। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে
বাস, অটোরিকশা ও মাহেন্দ্রকে চাপা দিয়েছে তেলবাহী ওয়াগনের 4 বগি। এতে প্রাণ গেছে একজনের, আশঙ্কাজনক অবস্থায় 3 জন হাসপাতালে ভর্তি রয়েছেন। গেল রাত 8:30টার দিকে ঘটে ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজবাড়ীগামী একটি তেলবাহী ওয়াগন খানখানাপুর রেলগেট অতিক্রম করার সময় হঠাৎ পেছনের 4টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। রেল পার হয়ে যাওয়ায় গেটম্যান ব্যারিয়ার তুলে দেন। এ সময় একটি বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশাকে ধাক্কা দেয় বগিগুলো। এতে দুমড়ে মুচড়ে যায় মাহিন্দ্রা ও অটোরিকশা। খবর পেয়ে পুলিশ, রেলওয়ে কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একজন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য বন্ধ ছিল যান চলাচল। রেল কর্তৃপক্ষের কোনো দায় নাই। এটা ধরেন যে 5 মিনিট 4 মিনিট কিংবা 5 মিনিট পরে পরের বগি ছুটে আইছে। ট্রেন যখন সাইডে চলে যায় গেট উঠাই দিছে, গেট উঠার পরে ট্রেন 3টে বগি আর সহ পরে আসে। মাহিন্দ্রা অটো ধাক্কা খাওয়ার পরে বাসে গুঁতে লাগে, বাস ঘুরে যায়। তাৎক্ষণিকভাবে আমরা এসে আমরা 4 জনের মারাত্মক ইনজুরি, কেউ পা বিচ্ছিন্ন বা কেটে গেছে, থেতলে গেছে, এরকম 4 জন আমরা পেয়েছি। সাথে সাথে আমরা তাৎক্ষণিকভাবে আমরা অ্যাম্বুলেন্সের মাধ্যমে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠিয়েছি। এদিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের প্রধান ফটকে বাস দুর্ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। জানা যায়, রোববার সন্ধ্যা 7:30টার দিকে পরিস্থান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের গেট সংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমের ওয়াল ভেঙে ভেতরে ঢুকে যায়। এ সময় হাসপাতালের গেটে থাকা এক পথচারী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় বাসের ভেতরে থাকা শিশুসহ 2 জন আহত হন। দুর্ঘটনার পর বাসের ড্রাইভারকে আটক করেছে পুলিশ। আজ শেষ হচ্ছে নতুন কুড়ি ক্রীড়ার প্রথম আসর। আর্মি স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, সাঁতার, দাবা সহ 8টি ক্রীড়া ইভেন্টে 10 থেকে 14 বছর বয়সী অ্যাথলেটরা এই প্রতিভা অন্বেষণ কার্যক্রমে অংশ নেয়। 2 মে সিলেট জেলা স্টেডিয়ামে যার উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। রোববার হয়েছে দাবা ও অ্যাথলেটিক্সের ইভেন্ট। লং জাম্পে ছেলেদের বিভাগে 6.19 মিটার লাফিয়ে রংপুর অঞ্চলের আহতাব নূর ও 4.62 মিটার দূরত্ব অতিক্রম করে নারীদের বিভাগে ফরিদপুর অঞ্চলের ইমা খানম সেরা হয়েছেন। ছেলেদের 200 মিটার স্প্রিন্টে 23.87 সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছে রাজশাহীর মোহাম্মদ আমান। দীর্ঘ 1 বছরের বেশি সময় বন্ধ থাকার পর আজ থেকে চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা নারিতা সরাসরি ফ্লাইট। এ নিয়ে মধ্যরাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। ব্রিফিংয়ে মন্ত্রী আফরোজা খানম জানান, এতে সরাসরি উপকৃত হবে জাপান প্রবাসী 2.5 লাখ বাংলাদেশি। সেই সাথে এতে দুদেশের সম্পর্কের উন্নতি হবে বলেও জানান তিনি। প্রাথমিকভাবে ঢাকা নারিতা রুটে সপ্তাহে 1টি করে ফ্লাইট চলবে। SSW কর্মসূচির আওতায় বাংলাদেশের দক্ষ জনশক্তির জন্য জাপানে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এই বাস্তবতায় ঢাকা নারিতা সরাসরি বিমান সংযোগ শুধু একটি পরিবহন সেবা নয়, বরং 2 দেশের অর্থনৈতিক সম্পর্কের একটি অপরিহার্য অবকাঠামো। 1 দশক অপেক্ষার পর চট্টগ্রামের আনোয়ারায় আজ শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের নির্মাণ কাজ। আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী সহ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী। G2G ভিত্তিতে প্রায় 800 একর জমিতে গড়ে তোলা হবে এই শিল্পাঞ্চল, যাতে বিনিয়োগ হওয়ার কথা অন্তত $500 মিলিয়ন। গড়ে উঠবে চীনের নানামুখী 30টি শিল্প কারখানা। এতে কর্মসংস্থান হবে 1 লাখ মানুষের। 2031 সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এর আগে 2016 সালে জমি অধিগ্রহণ হলেও নানা জটিলতায় এতদিন শুরু করা যায়নি প্রকল্পের কাজ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। ফ্রান্সের বোর্দোর দক্ষিণে গিরন্দ অঞ্চলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় 2,20,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুধু শনিবার রাতেই প্রায় 55,000 বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়। এ পর্যন্ত ফ্রান্সে প্রায় 98,000
হেক্টর এলাকা পুড়ে গেছে, যার মধ্যে দক্ষিণ পশ্চিমাঞ্চলেই 42,000 হেক্টর বনভূমি ধ্বংস হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন 2,500 দমকল কর্মী, সেনা ও পুলিশ সদস্য। অন্যদিকে স্পেনে মাদ্রিদ, আলিভা, ভ্যালেন্সিয়া অঞ্চলে দাবানল অব্যাহত রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত 90,000-এর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং প্রায় 77,000 হেক্টর এলাকা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাল্টাপাল্টি সামরিক অভিযানের পর গেল 2 দিন ইরানে হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। পাল্টা আক্রমণ স্থগিত রেখেছে তেহরানও। তবে সাময়িক বিরতির মাঝে শঙ্কা জাগাচ্ছে নেতানিয়াহুর ওয়াশিংটন সফর। ট্রাম্পের সাথে তার বৈঠকের পর পরবর্তী মার্কিন পদক্ষেপ কী হয় সেদিকে নজর রাখছে ইরান। ইরানে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর যে ছক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এঁকেছিলেন, তা থেকে আপাতত নাটকীয়ভাবে পিছু হটতে বাধ্য হয়েছে হোয়াইট হাউস। তবে কোনো কূটনৈতিক সৌজন্য থেকে নয়, বরং নিজেদের চরম সামরিক সীমাবদ্ধতাই ট্রাম্পকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ বলছে, ইরানের বিরুদ্ধে পুরোদমে যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে ওয়াশিংটনের সামনে সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়িয়েছে পেন্টাগনের নিজস্ব সমরাস্ত্রের মারাত্মক ঘাটতি। পেন্টাগনের কাছে থাকা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য বিশেষ গোলাবারুদের মজুদ আশঙ্কাজনক হারে কমে এসেছে। তাছাড়া ট্রাম্প ও তার শীর্ষ উপদেষ্টারা বুঝতে পেরেছেন যে ইরানে আঘাত হানা মানে পুরো মধ্যপ্রাচ্যে এক অনিয়ন্ত্রিত দাবানল জেলে দেয়া। মিত্রদের রক্ষা করতে না পারলে বা তাদের নিরাপত্তা ঝুঁকিতে ফেললে উপসাগরীয় দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন ও ফাটল সৃষ্টি হবে। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে তেহরানও মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তু ও তাদের সহযোগীদের ওপর পাল্টা সামরিক হামলা আপাতত স্থগিত করেছে। তবে এই থমথমে পরিস্থিতির মধ্যেই নতুন শঙ্কা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর ওয়াশিংটন সফর। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, ইসরায়েল চায় যুক্তরাষ্ট্র তেহরানের ওপর থেকে চাপ না কমাক। নেতানিয়াহুর দল ট্রাম্পের সামনে নতুন গোয়েন্দা তথ্য উপস্থাপন করে তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বজায় রাখার আহ্বান জানাবে বলে ধারণা করা হচ্ছে। তবে এ নিয়ে কঠোর অবস্থানে ইরানও। দেশটি সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি কূটনৈতিক সমঝোতার পথ ছেড়ে নেতানিয়াহুর প্ররোচনায় পড়ে পুনরায় হামলা শুরু করে, তার খেসারত পুরো অঞ্চলকে দিতে হবে। এদিকে হরমুজ প্রণালী চলাচলের উপযোগী রাখা নিয়ে ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা ও যোগাযোগ শুরু হয়েছে। ওমান ও জাতিসংঘের কূটনৈতিক প্রতিনিধিরা এই সাময়িক বিরতিকে সুযোগ হিসেবে ব্যবহার করে একটি স্থায়ী যুদ্ধবিরতির দিকে এগোনোর চেষ্টা করছেন। মিলা খন্দকার, চ্যানেল 24। এই ছিল সকাল 7টার খবরে। দেশের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।